হ্যালো স্টুডেন্ট, আজকে আগের ডেটে পারমাণবিক সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক এগুলো সব বুঝিয়েছিলাম। আজকে কিছু অ্যাপ্লিকেশান করাবো যেগুলো তোমাদের কাজে লাগবে। অ্যাপ্লিকেশানগুলো কি? অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে তার ম্যাথ বেস, মানে যদি তুমি ম্যাথ বেস টাইপ না করো তাহলে কখনও থিওরি একদম ক্লিয়ার আইডিয়া আসবে না। এই জন্য তোমাকে সঙ্গে সঙ্গে থিওরির সঙ্গে সঙ্গে ম্যাথ প্র্যাকটিস করে যেতে হবে। ম্যাথ মানে কি? ওটা থেকে কি জানতে পারলাম সেইটা তোমাকে দেখতে হবে। আমি শুধু থিওরি বললে তো হবে না, ওটা থেকে আমাকে কি জানা গেল সেটা আমাকে বুঝতে হবে। তাহলে ওগুলোই পরীক্ষাতে আসে অ্যাপ্লিকেশান পোর্শন। তাহলে থিওরি পড়তে হবে, সঙ্গে সঙ্গে তার কি কি ম্যাথ অ্যাপ্লিকেশান রয়েছে বা কি কি অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো তোমাকে আস্তে আস্তে জানতে হবে। চলো প্রথমে আসি। কোনো মৌল, দেখো এক্স এর পারমাণবিক ভর 64, কোনো মৌল এক্স তার পারমাণবিক ভর কত আছে? 64 হলে উক্ত মৌলে 25.6 গ্রামে উপস্থিত গ্রাম পরমাণু সংখ্যা নির্ণয় করো। কি চাইছে? গ্রাম পরমাণু সংখ্যা চাইছে। বলছে কোনো মৌল এক্স, এক্স একটা মৌল ধরা হয়েছে যার পারমাণবিক ভর বলা আছে 64, এটা পারমাণবিক ভর দেওয়া আছে। হলে পারমাণবিক ভরের একক নেই, এই জন্য শুধু 64 বলা আছে। হলে উক্ত মৌলের 25.6 গ্রাম, মানে এই গ্রামটা দেওয়া আছে, উপস্থিত গ্রাম পরমাণু সংখ্যা নির্ণয় করে। এবারে গ্রাম পরমাণু সংখ্যা মানে সূত্র কি জানি? মৌলের ভর, যে মৌলটা নেওয়া হয়েছে তার ভর বাই তার গ্রাম পারমাণবিক ভর। মৌলের ভর মানে কি? এক্স, এক্স এর ভর, এক্স এর ভর কত আছে? এক্স এর ভর বলা আছে 25.6, তাহলে উপরে বসানো আছে 25.6। নিচে কি আছে? গ্রাম পারমাণবিক ভর। দেখো গ্রাম পারমাণবিক কত বলা আছে? 64, নিচে আছে 64, মান বের করা হয়েছে 0.4। তাহলে অ্যান্সার কত বের হলো? 0.4। কি করলাম? মৌলের ভর বাই তার গ্রাম পারমাণবিক ভর, এই করে আমি অ্যান্সার পেয়েছি। বোঝা গেল? এরপরটাতে চলো। 2.1 গ্রাম নাইট্রোজেন এবং এত গ্রাম সোডিয়ামে গ্রাম পরমাণু সংখ্যা নির্ণয়। তাহলে এখানে তোমাকে কিন্তু পারমাণবিক ভর দেওয়া নেই, এখানে পারমাণবিক ভরটা তোমাকে নিজেকে মনে রাখতে হবে কার কত পারমাণবিক ভর। প্রথমে একদম চার্টে দিয়েছিলাম, প্রথমে যেদিন একদম ফার্স্ট ক্লাসে দেখবে বোর্ডে লেখা ছিল একদম টোটাল পারমাণবিক ওজন সহ যা ছিল সব, পারমাণবিক ওজন মানে পারমাণবিক ভর, এবং টোটালটা ছিল পুরো 1 থেকে 30 পর্যন্ত দেওয়া ছিল। ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রথম থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর দেওয়া ছিল, সেগুলো মুখস্থ করে রাখতে হবে। তাহলে এখানে আমি পারমাণবিক ভর মুখস্থ করা থাকলে বসিয়ে দেবো। এখানে নাইট্রোজেনের কথা আছে নাইট্রোজেনের তোমাকে বলা আছে 2.1 গ্রাম। তাহলে প্রথমে উপরে কি মৌলের কত ওজন আছে, কত ভর আছে, সেই ভর বসাবো। তাহলে 2.1 বসানো হয়েছে নাইট্রোজেনের ক্ষেত্রে। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14, তাহলে নিচে কত বসানো হয়েছে? 14 বসানো হয়েছে। অ্যান্সার হচ্ছে 0.15। এরপরে দেখো সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের কত গ্রাম বলা আছে? 0.23 গ্রাম। তাহলে এই গ্রামে সোডিয়ামের গ্রাম পরমাণু সংখ্যা কত? সোডিয়ামের ক্ষেত্রে গ্রাম পরমাণু সংখ্যা কি জানি? সেই তার যতটা ওজন আছে সেই ওজন মানে মৌলের ভর বাই তার পারমাণবিক ভর। মৌলের ভর কত? 0.23 দেওয়া আছে, পারমাণবিক ভর 23, তাহলে টোটাল অ্যান্সার কত হচ্ছে? 0.01। এরপরে আরো দুটো ম্যাথ দেখো, ভালো করে লক্ষ্য করো। 0.8 গ্রাম পরমাণু লোহা বলতে কি বোঝো? আরেকটা আছে একটি সিবারা পরমাণু পরম ভর কত? তাহলে 0.8 গ্রাম পরমাণু লোহা বলতে কি বোঝো? লোহা বলতে কি বোঝায়? আয়রন বোঝায়, এফি, লোহা মানে এফি। আচ্ছা 1 গ্রাম পরমাণু আমরা কি জানি? 0.8 গ্রাম পরমাণু লোহা বলতে কি বোঝো? তোমাকে কোশ্চেন করা আছে। তাহলে এখানে আমাকে কি বের করতে হবে? 1 গ্রাম পরমাণু লোহা বলতে আগে কি বুঝি সেটা বের করতে হবে। 1 গ্রাম পরমাণু লোহা বলতে কি বুঝি সেটা বের করতে হবে, তারপরে আসতে হবে 0.8 গ্রাম পরমাণু লোহা। 1 গ্রাম পরমাণু লোহা মানে তার গ্রাম পারমাণবিক ভর। আমরা বলেছিলাম গ্রাম পরমাণু কখন হয়? যখন তার গ্রাম পারমাণবিক ভর যত গ্রাম, সেই গ্রামকে তার কি বলা হবে? এই গ্রাম পরমাণু বলা হয়। তাহলে লোহার 1 গ্রাম পরমাণু মানে হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর পদার্থ তার মধ্যে আছে। আমি যদি 1 গ্রাম পরমাণু লোহা বলি, তার মধ্যে কি রয়েছে? কতটা গ্রাম পদার্থ রয়েছে? তার যত গ্রাম পারমাণবিক ভর সেই পরিমাণ পদার্থ তার মধ্যে রয়েছে। তাহলে 1 গ্রাম পরমাণু লোহা মানে কি? 56 গ্রাম লোহা। কারণ কি? এর লোহার গ্রাম পারমাণবিক ভর কত? 56। আয়রনের গ্রাম পারমাণবিক ভর 56, এই জন্য 1 গ্রাম পরমাণু লোহা মানে 56 গ্রাম লোহা। এরপরে 0.8 গ্রাম পরমাণু বলা আছে, তাহলে 0.8 গ্রাম পরমাণু লোহা মানে 0.8 ইন্টু 56 গুণ হবে। যেমন একটা পেনের দাম 5 টাকা হলে দুটো পেনের দাম 10 টাকা, একই রকম 1 গ্রাম পরমাণু লোহা 56 গ্রাম, 0.8 গ্রাম পরমাণু লোহা কত হবে? 0.8 ইন্টু 56। এবার অ্যান্সার বেরিয়েছে 44.60। তাহলে এত গ্রাম লোহা পাচ্ছি কত গ্রাম পরমাণুর মধ্যে? 0.8 গ্রাম পরমাণুর মধ্যে। শুধু একটা পয়েন্ট লিখে রাখবে যে গ্রাম পরমাণু, কোনো পদার্থ যদি 1 গ্রাম পরমাণু বলা হয় তার মধ্যে কি রয়েছে? পারমাণবিক ভর
পারমাণবিক ভর এই পরিমাণ, মানে পারমাণবিক ভর যত গ্রামকে বোঝায়, পারমাণবিক ভরের গ্রামে প্রকাশিত ওজনকে বোঝায়। গ্রামে প্রকাশিত ওজন, গ্রামে প্রকাশিত। তাহলে পারমাণবিক ভরটা গ্রামে প্রকাশ করলে যে হবে, সেই গ্রাম পরিমাণটা 1 গ্রাম পরমাণু কোনো পদার্থের মধ্যে রয়েছে। এরপরে চলো 2 নম্বর, একটি C12 পরমাণু বা কার্বন পরমাণুর পরম ভর কত? C12 কেন, মানে কার্বনের দুটো আইসোটোপ আছে, তার মধ্যে এই 12 যে ভর সংখ্যা যার 12, এই জন্য C12 বলা হয়েছে। একটি কার্বন পরমাণুর পরম ভর কত? পরম ভর কথার অর্থ হচ্ছে তার প্রকৃত ভরটা কত যাচ্ছে। তাহলে পরম ভর কত হবে? 12 AMU হবে। কারণ আমরা কি জানি, পারমাণবিক ভর 12 কার্বনের পারমাণবিক ভর। তাহলে যদি পারমাণবিক ভর 12 হয়, এটা তো পরমাণুর প্রকৃত ভর নয়, প্রকৃত ভরটাকে পরম ভর বলা হয়। তাহলে প্রকৃত ভর কত হবে? 12 × 1 AMU। তাহলে কত হবে? 12 AMU বলা হয়। তাহলে 12 AMU হচ্ছে কার ভর? টোটাল একটা কার্বন পরমাণু পরম ভর। এরপরে দেখো আণবিক ভরে যাচ্ছি। আণবিক ভর কাকে বলা হবে? অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি বোঝা গেল। এবার আণবিক ভর কাকে বলা হবে? দেখো আণবিক ভরটা কি? আণবিক ভর কিন্তু অণুর প্রকৃত ভর নয়। আণবিক ভর মানে কি? কোনো একটা সাপেক্ষ ভর। যেরকম পারমাণবিক ভর পরমাণুর প্রকৃত ভর ছিল না, সেরকম আণবিক ভরও অণুর প্রকৃত ভর নয়। আণবিক ভর হচ্ছে একটা সাপেক্ষ ভর। কি কার সাপেক্ষে নিচ্ছি? যে কোনো একটা পরমাণুর সাপেক্ষে নির্ণয় করা হবে, যেটা ইউপ্যাক কনভেনশন অনুযায়ী, IUPAC কনভেনশন অনুযায়ী, যেটা কার্বনের কেবলমাত্র ধরা হয়। এবারে কার্বন পরমাণুর সাপেক্ষেই কোনো একটা অণুর যে ভর নির্দেশক, সেটাকেই বলা হবে তার আণবিক ভর। আণবিক ভরটা কি? অণুগুলোরও মানে ভর অনেকটা ক্ষুদ্র হয়, অণু অনেক ক্ষুদ্র। দেখো এরকম যখন একটা কন্টেনারের মধ্যে অসংখ্য অণু থাকে, তখন কি হবে? তার ভরটা অনেক ক্ষুদ্র হয়। এই জন্য সরাসরি অণুর প্রকৃত ভর নির্ণয় করা যায় না, তাকে কি হিসাবে নির্ণয় করতে হবে? আণবিক ভর হিসাবে নির্ণয় করা হয়। আণবিক ভর কাকে বলা হবে? কোনো মৌল বা যৌগের একটি অণু, কোনো মৌল বা যৌগের একটা অণু একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে উক্ত মৌল বা যৌগের আণবিক ভর। তাহলে কার্বন পরমাণুর সাপেক্ষে আমি অণুর ভর নির্ণয় করছি, এটাই হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক ভর মানে কি? আণবিক ভর বলতে পারো আপেক্ষিক আণবিক ভর, যেটা খুশি বলতে পারো। আণবিক ভর যাই কথা, আপেক্ষিক আণবিক ভরও একই কথা। তাহলে এটা যা এটা তা। আপেক্ষিক মানে কেন বলা হচ্ছে? কোনো একটা সাপেক্ষে কোনো একটার ভর বের করছি, এই জন্য আপেক্ষিক। আগের এটা বলেছিলাম আপেক্ষিক গতিবেগ, কোনো একটা সাপেক্ষে আরেকটার গতিবেগ। তাহলে এটা হচ্ছে কোনো একটা সাপেক্ষে আরেকটার ভর। মৌল বা যৌগের একটি অণুর ভর বাই হবে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। এবারে নাইট্রোজেন আণবিক ভর কত ধরা হচ্ছে? 28.013। আণবিক ভরে কিন্তু কোনো একক নেই, এই জন্য একক কোনো দেওয়া হয়নি। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর 28.013। এবারে অক্সিজেনের আণবিক ভর 31.998। এগুলো মনে রাখতে হবে, এগুলো একদম প্রথম পেজে, এগুলো তোমাকে আস্তে আস্তে ক্যালকুলেশন করা শেখানো হবে, এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো আণবিক ভর অণুর প্রকৃত ভর প্রকাশ করে না। আণবিক ভরের কোনো একক নেই, এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। আণবিক ভর অণুর প্রকৃত ভরকে প্রকাশ করে না, আণবিক ভরের কোনো একক নেই। এবার একদম শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো, ভালো করে একদম খাতায় তুলে নাও। এটা হচ্ছে আণবিক ভর, যার মৌল বা যৌগের একটা অণুর ভর একটা কার সাপেক্ষে করা হচ্ছে? কার্বন পরমাণুর সাপেক্ষে করা হচ্ছে। এবারে কিভাবে আণবিক ভরটা নির্ণয় করা হবে যে কোনো অণুর ক্ষেত্রে, সেটা এরপর স্টেপে আসছে। দেখো কোনো মৌল বা যৌগের কিভাবে আমি আণবিক ভর যৌগ এবার অণু, যৌগ বা অণুর কিভাবে আমি আণবিক ভর ক্যালকুলেশন করছি, ভালো করে লক্ষ্য করো। একটা যৌগ বা অণু কতগুলি পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে সেই পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি যদি বের করি, তবে টোটাল অণুটার আণবিক ভর আমি পেয়ে যাব। কি বললাম? প্রত্যেকটা পরমাণু রয়েছে অণুর মধ্যে, অণু তো কতগুলি পরমাণু দ্বারা গঠিত এবং যৌগ কতগুলি পরমাণু দ্বারা গঠিত। তাহলে প্রত্যেকটা পরমাণুর আমি কি বের করব? পারমাণবিক ওজনের যোগফল বের করব। প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ওজন তোমাকে দেওয়া ছিল একদম ফার্স্টে, একদম হাইড্রোজেন থেকে যখন আমি করেছিলাম জিঙ্ক পর্যন্ত, পরমাণু ক্রমাঙ্ক দেওয়া ছিল, নিচে নিচে পারমাণবিক ওজন দেওয়া ছিল, সেগুলো প্রত্যেকটাকে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে ওই পারমাণবিক ওজনগুলো আমি এখানে যোগফল আকারে লিখব এবং টোটাল অণুটার আণবিক ওজন বের করব। কিভাবে করা হচ্ছে লক্ষ্য করো। দেখো প্রথমে আছে H2SO4। তাহলে H2SO4 এ হাইড্রোজেন কতগুলো আছে? দুটো আছে হাইড্রোজেন পরমাণু দুটো আছে। সালফার কটা আছে? সালফার একটা পরমাণু আছে। অক্সিজেন কতগুলো আছে? অক্সিজেন 4টা পরমাণু আছে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত? হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1,
আর সালফারের হচ্ছে 16, অক্সিজেন হচ্ছে সালফারের হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16। এবারে তাহলে এই যে 3টা পারমাণবিক ওজন আমি জানি, এগুলো মুখস্থ করে নেবে প্রথম থেকে। হাইড্রোজেনের 1 এগুলো দেখো 1.008 হয়, মানে দশমিকগুলোকে টোটাল অ্যাভয়েড করে বসানো হয়েছে এখানে। দশমিকগুলো কিন্তু নিয়ে বসানো হয়নি, দশমিকগুলোকে বাদ দিয়ে পূর্ণ সংখ্যায় বের করে এখানে বসানো হয়েছে। যেগুলো ধরো 1.998 সেগুলো 2 ধরা হয়, যেগুলো ধরো 3.998 সেগুলো 3 ধরা হয়, 4 ধরা হয়। তাহলে এইরকমভাবে মোটামুটি তোমাকে এক একটা দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা নিয়ে পারমাণবিক ওজনগুলো লেখা হয়। এবার পরীক্ষার খাতে যদি দশমিক থাকে তোমাকে দশমিকই বসাতে হবে, কিন্তু এগুলো যতক্ষণ না মানটা দেওয়া আছে, দেখবে পরীক্ষাতে যদি মান দেওয়া না থাকে তাহলে তোমাকে অমনি পূর্ণ সংখ্যায় ধরে পারমাণবিক ওজনটা বসাতে হবে। এবারে দেখো পারমাণবিক ওজন রয়েছে, তাহলে হাইড্রোজেন 1, সালফারের 32 আর অক্সিজেন হচ্ছে 16। এগুলোর আমি কি করব, যোগফল বের করব। কিভাবে? দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ওজন যেহেতু 1, তাহলে 2 × 1 বেরিয়ে গেল, হাইড্রোজেনের টোটাল কমপ্লিট করে দিলাম। সালফারে যোগ করবো তো পারমাণবিক ওজনগুলো, সালফারের পারমাণবিক ওজন কত 32, তাহলে +32। O4 অক্সিজেন কতগুলো রয়েছে এর মধ্যে? 4টা রয়েছে, তাহলে অক্সিজেন একটা যদি 16 হয় 4টার কত হবে? 64। তাহলে টোটাল পরমাণুগুলির যতগুলো এসবের মধ্যে পরমাণু রয়েছে প্রত্যেকটা পরমাণুগুলির পারমাণবিক ওজনের যোগফল বের করে দিচ্ছি। 4টা, এখানে হাইড্রোজেন 2টো রয়েছে এই জন্য 2 × 1, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1। সালফার একটা রয়েছে, সালফারের পারমাণবিক ওজন 32, এই জন্য 32 বসানো হয়েছে। অক্সিজেনের কত রয়েছে? অক্সিজেন হচ্ছে 16 পারমাণবিক ওজন, 4টা রয়েছে, একটা যদি 16 হয় 4টা পরমাণুর পারমাণবিক ওজন কত হবে? 16 × 4 64। তাহলে এইভাবে যোগ করে কত হয়েছে? 98 হয়েছে, 98 হয়েছে। টোটাল আমি H2SO4 এর আণবিক ওজনটা পেয়ে গেলাম কত? 98। কি করে পেলাম? পারমাণবিক ওজনগুলো সমষ্টি নির্ণয় করে, প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ওজন বসাচ্ছি, তার সমষ্টি নির্ণয় করে করা হচ্ছে। এরপরে চলে আসো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16 3 48 হয়ে গেল। যোগফল করলে কত হবে? 100 হবে। এরপরে চলে আসো C6H12O6 1272, আর এখানে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের পারমাণবিক ওজন 12, তাহলে 12 × 6 72। তোমাকে প্রথমে কিন্তু পড়ে আসতে হবে প্রথম পেজটা, নাহলে কিন্তু তুমি পারবে না এখানে ক্যালকুলেশন করতে। বারবার বলছি প্রথম পেজটা ভালো করে পারমাণবিক ওজন মুখস্থ করবে, তাহলে ক্যালকুলেশন করা যাবে। এবার দেখো 1272 +12, একটা এখানে কত? হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, 12টা আছে, 12 × 1 +16 × 6, অক্সিজেনের পারমাণবিক ওজন 16, 6টা আছে, 16 × 6, তাহলে টোটাল যোগ করে কত বের করা আছে? 180। এবারে CONH2 এটার নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার ক্ষেত্রে দেখো এটার নাম গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ। যেগুলো কাজে লাগে পরীক্ষায় বেশি, এটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। যেগুলো পরীক্ষাতে কাজে লাগে সেগুলো করানো হয়েছে, যেগুলো ধরো ম্যাথ করার ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন বিভিন্ন বইতে আছে সেগুলো এখানে করানো আছে, যেগুলো বেশি কাজে লাগে। আচ্ছা, এখানে আছে ইউরিয়া, তাহলে ইউরিয়ার ক্ষেত্রে কার্বনের কত? 12, অক্সিজেনের ক্ষেত্রে 16 প্লাস এই টোটালটার বের করতে হবে। টোটালটা মানে এখানে এর নিচে 2 আছে, মানে এই হোল 2 আছে, তার মানে দুটো নাইট্রোজেন আছে। হাইড্রোজেন H2 তার হোল 2, তাহলে H2 তার হোল 2 মানে 2 × 4, 4টা হাইড্রোজেন আছে। তাহলে দুটো নাইট্রোজেনের বের করতে হবে টোটাল পারমাণবিক ওজনের সমষ্টি, 4টা হাইড্রোজেনের পারমাণবিক ওজনের টোটাল সমষ্টি বের করতে হবে, তবে কি এইটার পাবো আমি, এইটার পাবো। তাহলে কি হচ্ছে? দুটো নাইট্রোজেনের কত? 28, একটা নাইট্রোজেন যদি 14 হয়, একটা নাইট্রোজেনের কত? 14, তাহলে দুটোর কত হবে? 28, একটার পারমাণবিক ওজন 14, দুটোর 28। আর হাইড্রোজেন একটার কত? 1, তাহলে 4টা হাইড্রোজেনের কত হবে? +4, দিয়ে যোগ করে কত বের করেছে? 60 বের করেছে। এইভাবে তোমাকে বের করতে হবে। এরপরে আরেকটা উদাহরণ নিচ্ছি, চলো H03 নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন একটা আছে, তাহলে 1, হাইড্রোজেন পারমাণবিক ওজন 1 প্লাস নাইট্রোজেনের পারমাণবিক ওজন কত? 14, 14 বসিয়ে দিলাম, প্লাস অক্সিজেন একটার পারমাণবিক ওজন 16, 3টা অক্সিজেন আছে, মানে 16 3 48, যোগ করো কত হচ্ছে? 48 + 14 + 1, 8 4 12, 12 কে 13, 3 হাতে হলো 1, 4 5 63, মানে 63 হচ্ছে H03 আণবিক ওজন। এইভাবে আণবিক ওজনগুলো ক্যালকুলেশন করতে হবে। মোদ্দা কথা হচ্ছে একদম যেটা লাস্ট পয়েন্ট, পরমাণুগুলি কতগুলো আছে তার পারমাণবিক ওজনের সমষ্টি বের করলে আণবিক ওজন পেয়ে যাবে।
তো আমরা একটা কনফিউশনে পড়ি অনেক সময় ম্যাথ করার সময়, দেখা যায় সংকেত ভর কিছু জায়গায় বলা আছে, কিছু জায়গায় বলা আছে আণবিক ভর। তাহলে সংকেত ভর আণবিক ভরটা কি? সংকেত ভর আণবিক ভর প্রায় সিমিলারিটি রয়েছে, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, যেখানে দেখা যাবে অণুর কোনো বাস্তব অস্তিত্ব নেই সেখানেই কেবলমাত্র সংকেত ভরটা ইউজ করা যায়। অণুর বাস্তব অস্তিত্ব থাকলে সেখানে আণবিক ভর ইউজ করা যায়। এবারে সংকেত ভরের ক্ষেত্রে যেহেতু অণুর ক্ষেত্রেও ব্যবহার করা হবে, মানে টোটাল যার অস্তিত্ব নেই তারও ক্ষেত্রে ব্যবহার করা হবে। সংকেত ভরটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারো, কিন্তু আণবিক ভর কেবলমাত্র যে অণুটার বাস্তব অস্তিত্ব রয়েছে তার ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার করা হয়। যার বাস্তব অস্তিত্ব নেই তার ক্ষেত্রে কখনো ব্যবহার করা হয় না আণবিক ভর। কী ব্যবহার করা হবে? সংকেত ভর ব্যবহার করা হবে। যেমন দেখো, তাহলে দেখো যেসব অণুর প্রকৃত অস্তিত্ব আছে, যেসব অণুর অস্তিত্বটা প্রকৃত রয়েছে তাদের ক্ষেত্রে কী ব্যবহার করা হবে? আণবিক ভর ব্যবহার করা হবে। চাই যেসব অণুর প্রকৃত অস্তিত্ব আছে, এটা ভালো করে দেখে রাখবে, যেসব অণুর প্রকৃত অস্তিত্ব আছে তাদের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার করা হয়। যেমন এনে, এবারে প্রকৃত অস্তিত্ব কার আছে? H2 এর আছে, O2 এর আছে, এগুলোর ক্ষেত্রে তুমি আণবিক ভর ব্যবহার করতে পারো। কিন্তু যদি NaCl এর ক্ষেত্রে বলি, তাহলে NaCl কিন্তু কখনো অণু হিসাবে থাকে না। NaCl কীরকম থাকে? কেলাসের মধ্যে থাকে। একটা ক্রিস্টালয়েড কেলাসের মধ্যে কীরকমভাবে থাকবে? Na+Cl- আকারে থাকে। তাহলে এটা কখনো অণু হিসাবে থাকে না, এই জন্য যেহেতু আয়ন হিসাবে থাকে এই জন্য সংকেত ভর কথাটা ব্যবহার করা হয়। তাহলে সংকেতের সাহায্যে প্রকাশ করা হবে। NaCl কে সংকেতের সাহায্যে NaCl হিসেবে প্রকাশ করা হয়, কিন্তু Na+Cl- আকারে থাকে তারা কেলাসের মধ্যে। তাহলে প্রকৃতিতে এক্সিস্টেন্স নেই, বাস্তব এক্সিস্টেন্স নেই, রিয়েল এক্সিস্টেন্স নেই, এই জন্য দেখা যাবে যে তাদের সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় ঠিকই, কিন্তু এদেরকে আণবিক ভর বলা যায় না, এটার ভরটাকে সংকেত ভর হিসাবে ডিনোট করা হয়। আবার যেসব যৌগের ক্ষেত্রে সংকেত ভর প্রযুক্ত হবে, সংকেত ভরটা কি সবসময় কি হয়? যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা সংকেত ভর প্রযোজ্য করতে পারবো, কিন্তু আণবিক ভরটা ব্যবহার করা যাবে না। কারণ একটু আগে বললাম, আণবিক ভর সবসময় কি হয়? যার রিয়েল এক্সিস্টেন্স রয়েছে, বাস্তবে প্রকৃত অস্তিত্ব রয়েছে তার ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার করা হয়, কিন্তু সংকেত ভরটা তুমি টোটাল সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এটা দেখো, এরপরে গ্রাম আণবিক ভর রয়েছে। গ্রাম আণবিক ভরটা কি? আগে ছিল পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভরের গ্রামে প্রকাশিত যে ভরটা তাকে বলা হয়েছিল গ্রাম পারমাণবিক ভর। গ্রাম আণবিক ভর মানে কি? আণবিক ভরের গ্রামে প্রকাশিত ভর। যেমন অণু বা যৌগের গ্রামে প্রকাশিত যে আণবিক ভর, অর্থাৎ অণু বা যৌগের আণবিক ভর রয়েছে, পরমাণুর পারমাণবিক ওজনের সমষ্টি নিয়ে আণবিক ভর বের করেছিলাম, সেই আণবিক ভর রয়েছে, সেই আণবিক ভরটাকে যে গ্রামে প্রকাশ করছি সেই এককটা দিয়ে দিলে, মানে গ্রামটা যদি দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে গ্রাম আণবিক ভর হয়ে যাচ্ছে। কোথা থেকে? আণবিক ভর থেকে। তাহলে অক্সিজেনের আণবিক ভর 32, কিন্তু অক্সিজেনের যখন গ্রাম আণবিক ভর বলে দিচ্ছি, এটা ছিল শুধু আণবিক ভর, এখানে হচ্ছে গ্রাম আণবিক ভর, তখনই হচ্ছে 32+, এইটার সঙ্গে কি যোগ হয়ে যাচ্ছে? তার একক যোগ হয়ে যাচ্ছে, 32 গ্রাম। এবারে দেখো গ্রাম অণু বা গ্রাম মোল সংখ্যা। গ্রাম অণু বা গ্রাম মোল সংখ্যা কাকে বলা হবে? কোনো পদার্থের 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বলতে ওই পদার্থের আণবিক ওজন যত গ্রাম বা আণবিক ভরের যে গ্রামে প্রকাশিত ভরটা তত পরিমাণ বা তত গ্রাম পদার্থকে বোঝাবে। যে আণবিক ভরে যে গ্রাম পেয়েছি, 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বলতে ওই গ্রামে প্রকাশিত ওজনটাকেই বোঝাবে 1 গ্রাম অণু পদার্থ বা 1 গ্রাম মোল পদার্থ। দেখো কোনো পদার্থের 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বলতে কি বোঝায়? তার গ্রামে প্রকাশিত, মানে গ্রামে যে গ্রাম আণবিক ভরযুক্ত পদার্থকে বোঝায়, অর্থাৎ গ্রাম আণবিক ভরযুক্ত পদার্থকে বোঝায়, মানে যে আণবিক ভরটা গ্রামে প্রকাশ করছি সেই আণবিক ভরটাকেই বোঝাবে তার 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু। যেমন 1 গ্রাম অণু নাইট্রোজেন, কত গ্রাম নাইট্রোজেনকে বোঝাবে? 28 গ্রাম নাইট্রোজেনকে বোঝাবে। যেমন এখানে যদি বলা হয় 1 গ্রাম অণু অক্সিজেন, মানে কত গ্রাম অক্সিজেনকে বোঝাবে? 32 গ্রাম অক্সিজেনকে বোঝাবে, অক্সিজেনকে বোঝাবে। তাহলে 1 গ্রাম অণু নাইট্রোজেন 28 গ্রাম নাইট্রোজেনকে বোঝাবে, 1 গ্রাম অণু অক্সিজেন 32 গ্রাম অক্সিজেনকে বোঝাবে। দেখো গ্রাম অণু সংখ্যা বা মোল সংখ্যা। গ্রাম অণু সংখ্যা বা মোল সংখ্যাটা কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো। গ্রাম অণু সংখ্যা বা মোল সংখ্যা, গ্রাম অণু সংখ্যা মানে কি হবে? আগে কি বলেছিলাম? গ্রাম পরমাণু সংখ্যা। গ্রাম পরমাণু সংখ্যা কি হয়েছিল? যে কোনো পদার্থের ওজন দেওয়া আছে, সেই ওজনটা উপরে বসিয়েছিলাম মৌলের, বাই তার গ্রাম পারমাণবিক ওজন বসেছিল।
এখানে কি হবে, যে কোনো অণুর ওজন বা পদার্থের ওজন দেওয়া থাকবে, ওজনটা ওপরে বসাবো, বাই তার গ্রাম আণবিক ওজন বা গ্রাম আণবিক ভরটা বসিয়ে দিলে পেয়ে যাবো গ্রাম অণু বা গ্রাম মোল সংখ্যা। কীভাবে লক্ষ্য করবো, পদার্থের গ্রাম অণু সংখ্যা সমান পদার্থের গ্রামে প্রকাশিত ভর, মানে কতটা তার ভর দেওয়া আছে সেটা উপরে বসাবো, বাই পদার্থের গ্রাম আণবিক ভরটা বসাতে হবে। প্রথমে দেখো 45 গ্রাম H2O তে গ্রাম অণু সংখ্যা কত, তাহলে 45 গ্রাম H2O জল বলা আছে, তাতে গ্রাম অণু সংখ্যা কত, ওপরে বসাচ্ছি তার ওজন, পদার্থের ভর কত দেওয়া আছে 45 গ্রাম, এইটা হচ্ছে পদার্থের ভর, বাই জলের আণবিক ওজন বের করতে হবে। জল H2O সংকেত, আণবিক ভর কত, হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, তাহলে দুটোর হবে 2 × 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ওজন 16 সমান হবে 18, তাহলে এখানে কত বসাচ্ছি 18 বসে দিচ্ছি 2.5, তাহলে কত গ্রাম অণু সংখ্যা পেলাম 2.5 গ্রাম অণু সংখ্যা। সেরকম সিমিলারিটিস দেখো একই রকম ভাবে আরেকটা লক্ষ্য করো, ধরো বললাম 32 গ্রাম O2 তে গ্রাম অণু সংখ্যা কত, তাহলে 32 গ্রাম তোমাকে পদার্থের ভর দেওয়া আছে, তাহলে সমান কত হবে, গ্রাম অণু সংখ্যা সমান কত হবে, বা গ্রাম অণু সংখ্যা, গ্রাম অণুটাকে মোলও বলা হয় বা মোল সংখ্যা, সমান কত হবে, পদার্থের ওজন মানে 32 বাই অক্সিজেন O2 এর আণবিক ওজন কত 16, যদি একটা অক্সিজেন হয় দুটোর কত হবে 16 × 2 সমান 32, তাহলে নিচে 32 বসিয়ে দাও, কত হচ্ছে 1, অর্থাৎ 1 মোল বা 1 গ্রাম অণু কত 32 গ্রাম অক্সিজেনকে বোঝাবে। এই হলো গ্রাম অণু বা গ্রাম মোল সংখ্যা। দেখো মোলার আয়তন, মোলার আয়তনটা কি, মোলার আয়তন হচ্ছে 1 গ্রাম অণু পদার্থ প্রমাণ চাপ ও উষ্ণতায় বা যে কোনো চাপ ও উষ্ণতা, একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু বা 1 মোল পদার্থ যে আয়তন দখল করবে তাকে বলা হবে তার মোলার আয়তন। কি বলা হচ্ছে, নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থ কত হবে 1 গ্রাম, 1 গ্রাম অণু মানে একটু বলেছি মোল, 1 মোল। এবারে 1 গ্রাম অণু বা 1 মোল কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে সেটাই তার কি বলা হবে, মোলার আয়তন। তাহলে মোলার আয়তনটা কি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতা, অর্থাৎ চাপ এবং উষ্ণতাটা একটা নির্দিষ্ট দেওয়া থাকে, তাহলে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে বলা হবে মোলার আয়তন। এরপরে দেখো এইটা ভালো করে দেখে রাখতে হবে, এটা প্রমাণ চাপ ও উষ্ণতায়, যেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বলা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এতে 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসীয় পদার্থের আয়তন কত 22.4 লিটার, তাহলে সমস্ত গ্যাসীয় পদার্থের আয়তন হবে 22.4 লিটার, যেটা প্রমাণ চাপ ও উষ্ণতায় বলা হচ্ছে এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। এবারে এসটিপিতে প্রমাণ চাপের মান কত, উষ্ণতার মান কত, প্রমাণ চাপের মান হচ্ছে মনে রাখবে, প্রমাণ চাপ 1 atm 1 অ্যাটমোস্ফিয়ার, আর প্রমাণ উষ্ণতা কত হবে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড যা 273 কেলভিন একই ব্যাপার। তাহলে এবারে লাস্ট পয়েন্টে দেওয়া আছে দেখো 22.4 লিটার আয়তন 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসে থাকে, যেহেতু 1 গ্রাম অণু পরিমাণ গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে, তাহলে কথাটা উল্টে লিখতে পারি 22.4 লিটার আয়তনে 1 গ্রাম অণু পরিমাণ গ্যাস থাকে, জাস্ট কথাটাকে উল্টে লেখা আছে। আর প্রমাণ চাপের মান হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, প্রমাণ উষ্ণতা 273 কেলভিন। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, কিভাবে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে ট্রান্সফার যাব, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কিভাবে কেলভিনে যাব, মনে রাখবে 273 কেলভিন সমান কত বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাই তাহলে 273 প্লাস 1 করতে হবে সমান 274 কেলভিন হবে। এইভাবে যদি একটা সূত্র আমরা দেখতে পাই তাহলে কি হবে, যে ডিগ্রি সেন্টিগ্রেডের মান বের করানোর ক্ষেত্রে, যখন ডিগ্রি সেন্টিগ্রেডের মান বের করানো হবে, তাহলে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড এর যখন মান বের করানো হবে সমান, এবারে যখন কেলভিনের মানটা চাইবে তাহলে কেলভিন সমান লিখো 273 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 273 প্লাস যত ডিগ্রি সেটা করলে আমি তার মান কিসে পাবো, কেলভিনে পাবো। কেলভিন সমান 273 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো ধরো বলা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কীভাবে কেলভিনে করবো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হবে 273 প্লাস 20 সেন্টিগ্রেড সমান 300 কেলভিন। এইভাবে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে করতে হবে। ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকলে তোমাকে সেই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কিসে ট্রান্সফার করতে হবে, কেলভিনে ট্রান্সফার করতে হবে। এবার চলো মোলার আয়তনের একটা তাহলে অ্যাপ্লিকেশন করা যাক। দেখো বলা আছে 56 গ্রাম নাইট্রোজেনের এসটিপিতে আয়তন কত,
56 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেনের তোমাকে পরিমাণটা দেওয়া আছে, এসটিপিতে আয়তন চাইছে। আমি কি জানি নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর 28 গ্রাম, তার মানে 1 গ্রাম অণু নাইট্রোজেন সমান 28 গ্রাম নাইট্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন। এবারে গ্রাম অণু সংখ্যা বের করা হচ্ছে। গ্রাম অণু সংখ্যা কত? 56/28 সমান 2, কারণ 56টা ওজন। গ্রাম অণু সংখ্যা মানে কি জানি? ওজন বা ভর, যে কোনো পদার্থের ভর বাই তার আণবিক ভর। তাহলে দেখো 56/28 সমান 2, 2টা বেরিয়েছে তার গ্রাম অণু সংখ্যা। এসটিপিতে আয়তন, আয়তন কিভাবে বের করা হবে? তাহলে গ্রাম অণু সংখ্যা বেরিয়ে গেছে। গ্রাম অণু সংখ্যা বেরিয়ে যাওয়া মানে 1 গ্রাম অণু পদার্থের আমরা এসটিপিতে আয়তন কত জানি? একটু আগে বলেছি 1 মোল বা 1 গ্রাম অণু পদার্থের আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অণু পদার্থের আয়তন, অণু N2 এর আয়তন কত হবে? 22.4 লিটার। এখানে কত আছে? 2 গ্রাম অণু বেরিয়েছে, তাহলে 2 গ্রাম অণু N2 এর আয়তন 22.4 × 2 সমান 44 লিটার। তাহলে দেখো এইভাবে 56 গ্রাম নাইট্রোজেনের এসটিপিতে আয়তন কত বের করবো। তাহলে আয়তন দেওয়া থাকলে প্রথমে কি করতে হবে? আমরা কি জানি? তার গ্রাম আণবিক ভর জানি। গ্রাম আণবিক ভর যাওয়া মানে আস্তে আস্তে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। মোল সংখ্যা মানে গ্রাম অণু সংখ্যা পেয়ে যাব। গ্রাম অণু সংখ্যা মানে 1 গ্রাম অণুর আয়তন হবে 22.4 লিটার এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। তাহলে এত গ্রাম অণুর আয়তন কত হবে? এই পেয়ে যাবো। এরপর দেখো, এরপরে একটা অ্যাপ্লিকেশন পার্টে চলে যাচ্ছি। দেখো 1.5 গ্রাম অণু গ্লুকোজের ভর কত? 1 গ্রাম অণু গ্লুকোজের, তাহলে 1 গ্রাম অণু গ্লুকোজের আগে ভর বের করতে হবে, তারপরে যাব 1.5 গ্রাম অণু গ্লুকোজের ভর। তাহলে প্রথমে দেখো গ্লুকোজের গ্রাম আণবিক ভর কত? 180 গ্রাম। একটু আগে বের করে দিয়েছি গ্লুকোজের গ্রাম আণবিক ভরটা। এবারে দেখো গ্লুকোজের গ্রাম আণবিক ভর হচ্ছে 180 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু পদার্থ মানে তার মধ্যে যতটা তার আণবিক ভর রয়েছে সেই ভর পরিমাণ পদার্থ হচ্ছে 1 গ্রাম অণু পদার্থ। 1 গ্রাম অণু পদার্থ মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে গ্রামটা পাওয়া যায় সেই পরিমাণ পদার্থটা হচ্ছে 1 গ্রাম অণু পদার্থ। তাহলে 1 গ্রাম অণু গ্লুকোজের ভর 180 গ্রাম, যেহেতু গ্লুকোজের গ্রাম আণবিক ভর পেয়েছি 180 গ্রাম, আণবিক ভর যা হবে 1 গ্রাম অণু পদার্থ মানে সেটাই হবে। তাহলে এখানে দেখো 1 গ্রাম অণু গ্লুকোজের ভর 180 গ্রাম, 1.5 গ্রাম অণু গ্লুকোজের ভর গুণ করে দিলে পেয়ে যাবে 180 × 1.5 গ্রাম, 270 গ্রাম। একদম ইজি ব্যাপার। এরপরে চলে আসো 273 কেলভিন উষ্ণতা 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 3.6 গ্রাম জলীয় বাষ্পের আয়তন কত? তাহলে তোমাকে বলাই আছে, তোমাকে কিন্তু এসটিপি এরকম কিছু বলা নেই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এরকম কিছু বলা নেই, এসটিপি বলা নেই, শুধু বলা আছে 273 কেলভিন উষ্ণতা 1 অ্যাটমোস্ফিয়ার চাপ। তাহলে আমরা কি জানি? এসটিপি মানেই 273 কেলভিন উষ্ণতা এবং 1 অ্যাটমোস্ফিয়ার চাপ। এটা বললেই বুঝে নিতে হবে অঙ্কটা এসটিপিতে দেওয়া আছে। তাহলে এত কেলভিন এত টেম্পারেচার চাপে দেওয়া আছে মানে 3.6 গ্রাম জলীয় বাষ্পের আয়তন কত? তাহলে নিশ্চয়ই এসটিপিতে যা হবে এটা তো একই হবে। প্রথমে দেখো জলের আণবিক ভর নির্ণয় করা হচ্ছে, জলীয় বাষ্পের 18, জলীয় বাষ্পের আণবিক ভর। তাহলে আণবিক ভর পেয়ে গেছি মানে এবার গ্রাম অণু সংখ্যা পেয়ে যাবো। গ্রাম অণু সংখ্যা দেওয়া আছে, গ্রাম অণু সংখ্যা বের করছি 3.6 গ্রাম, তার ভর দেওয়া আছে। তাহলে ভর বাই আণবিক ভর পেলে গ্রাম অণু সংখ্যা, গ্রাম অণু সংখ্যা পাই 3.6/18 0.2। তাহলে 0.2 গ্রাম অণু সংখ্যা পেয়ে গেছি। এবারে 0.2 গ্রাম অণু সংখ্যা পেয়ে গেছি মানে তার আয়তন বের করে দেবো। তাহলে 1 গ্রাম অণুতে আয়তন কত? 22.4 লিটার। এবারে 0.2 এতে আয়তন কত হবে? দেখো 0.2, আচ্ছা দেখো এখানে 0.2 আছে, তাহলে এখানে 0.2 দিয়ে গুণ করতে হবে, 0.2। এবারে 22.4 কে 0.2 দিয়ে গুণ করো, কত হবে? 22.4 × 0.2, 8 4 4 0 0 0, 8 4 4, এখানে 0, কটার আগে? দুটোর আগে দশমিকের আছে, তাহলে দুটোর আগে বসে 4.48, কত হবে? 4.48 হবে, এত লিটার বেরিয়ে গেল। তাহলে এবারে দেখো 1 গ্রাম অণু জলীয় বাষ্পের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে এখানে 0.2 গ্রাম অণু এই জলীয় বাষ্পের আয়তন কত হবে? 4.48 লিটার। এখানে আয়তন বের করানো। তাহলে আয়তন দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে? যে কেলভিন বা টেম্পারেচারে যদি নাও মানে তোমাকে এসটিপি নাও বলা থাকে, অমনি কেলভিনে থাকতে পারে 273 কেলভিন আর প্রেসার থাকতে পারে 1 অ্যাটমোস্ফিয়ার, তাহলে বুঝে নিতে হবে এসটিপিতে রয়েছে। তার থেকে আমি অ্যাপ্লিকেশন পরপর করে নেব। এরপরে কোশ্চেন দেখো গ্রাম অণু সংখ্যা নির্ণয়। গ্রাম অণু সংখ্যা আরেকটা দিয়েছে অ্যাপ্লিকেশন পার্টে। তাহলে 128 গ্রাম SO2 তে গ্রাম অণু সংখ্যা নির্ণয় করতে বলছে, আর একটা কত 3 গ্রাম NO তে। 128 গ্রাম SO2 আর একটা কি বলা আছে 3 গ্রাম NO, এই দুটোতে গ্রাম অণু সংখ্যা নির্ণয় করতে বলা আছে। তাহলে কি হবে? তার ভর দেওয়া আছে, পদার্থের ভর দেওয়া আছে, বাই তার আণবিক ভর করে দেবো। তাহলে ভর কত দেওয়া আছে? গ্রাম অণু সংখ্যা SO2 এর
কার ক্ষেত্রে SO2 দেখো তার ভর দেওয়া আছে কত 128 উপরে লিখে দিলাম। তাহলে আণবিক ভর বের করবো। SO2 এর আণবিক ভর কত হবে SO2 সালফারে 32 প্লাস অক্সিজেনের 16 দুগুণে 16 × 2 অক্সিজেনের এক একটা 16 তাহলে দুটোর কত হবে 16 × 2 তাহলে 32 32 কত হবে 64 64 নিচে বসিয়ে দিলাম কাটাকাটি করলে 2 হবে। তাহলে এই ক্ষেত্রে গ্রাম অণুর সংখ্যা কত পেলাম 2 পেলাম। নাইট্রাস অক্সাইড NO নাম কি নাইট্রিক অক্সাইড NO হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটা হচ্ছে সালফার ডাই অক্সাইড নাইট্রিক অক্সাইড N2O কে বলা হবে নাইট্রাস অক্সাইড। আচ্ছা NO নাইট্রিক অক্সাইড এখানে দেখো 3 গ্রাম নাইট্রিক অক্সাইড বলেছে। তাহলে গ্রাম অণুর সংখ্যা কত হবে 3 উপরে বসাবো আর নিচে কি তার আণবিক ভর কত হচ্ছে গ্রাম আণবিক ভর নাইট্রোজেন হচ্ছে 14 অক্সিজেন হচ্ছে কত 16 6 4 10 3 তাহলে 30 3/30 সমান কত হবে 1/10 সমান 0.1। তাহলে অ্যান্সার কত পাচ্ছি 0.1 গ্রাম অণু এত মোল। গ্রাম অণুকে মোল দ্বারা প্রকাশ করা এত মোল বা এত মোল বা গ্রাম অণু। তাহলে প্রথমটা কি পেলাম যে 2 মোল তারপরটা 0.1 মোল। এইভাবে গ্রাম অণু সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এবারে দেখো ভালো করে লক্ষ্য করো যে এতক্ষণ পর্যন্ত গ্রাম অণুর সংখ্যা পড়ানো হয়েছে আর বিভিন্ন ধরনের আণবিক ওজন কার কীরকম আণবিক ওজন বের করানো হয় কীরকম অ্যাপ্লিকেশান পোর্শন সব কিছু ভালো করে বোঝানো হলো। এরপরে নেক্সট ভিডিওতে আসবে দেখতে পাবে অ্যাভোগাড্রো সংখ্যা আণবিক ভর নির্ণয় তো বলে দিলাম অ্যাভোগাড্রো সংখ্যা আছে মোল সংখ্যা আছে মোল কাকে বলবো পদার্থের পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। একদম দেখে রাখো ভালো করে চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রাখো। পরপর ভিডিও ছাড়া হবে ভিডিও লিঙ্ক দেওয়া হবে পরপর ভালো করে দেখে রাখো। থ্যাংক ইউ।